হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? অনেক দিন পর আজকে দেখা। সেই 2 সপ্তাহ আগে আমরা সরলরেখা নিয়ে পড়ছিলাম। 2 সপ্তাহ পরে আমরা আবার আজকে সরলরেখা পড়ব। তো গত ক্লাসে যা যা পড়ছিলাম তোমাদের কি মনে আছে নাকি সব ভুলে গেছো? সেই পূজার বন্ধের আগের সপ্তাহে আমরা সরলরেখার 3.6 শুরু করছিলাম। গত ক্লাসে সরলরেখার 3.6 বা 3 এর F যেটাই বলি না কেন সেটা আমরা শুরু করছিলাম এবং কয়েকটা টাইপের ম্যাথ সহ বেসিক আলোচনাগুলো শেষ করা হয়েছিল। তো আজকে ক্লাসে 3.6 বা 3 এর F এর বাকি টাইপের ম্যাথগুলো করানো হবে। তো গত ক্লাসে যে বেসিক আলোচনাগুলো করা হয়েছিল, সমান্তরাল রেখার সমীকরণ কেমনে বের করে, লম্ব রেখার সমীকরণ কেমনে বের করে, এগুলা কিন্তু আজকে ক্লাসে লাগবে। বা সরলরেখার ঢাল কিভাবে বের করতে হয়। তারপর 3.5-এ পড়া হয়েছিল বিভিন্ন প্রকৃতির সরলরেখার সমীকরণ। এগুলা কিন্তু আজকে ক্লাসে এবং পরবর্তী 3.7 ওটাতেও লাগবে। কাজেই 3.5 এবং 3.6-এ যতটুকু পড়ানো হয়েছে ওটুক কি তোমাদের মনে আছে? যদি মনে না থাকে তাইলে কিন্তু আজকে ক্লাসে বুঝতে অসুবিধা হবে। একটু কমেন্ট পড়ে আসি। কেমন আছো তোমরা বলো? কেমন আছো তোমরা? পড়াশোনার কি খবর? আগেরগুলা কি মনে আছে নাকি সব ভুলে খেয়ে ফেলছো? ওয়ালাইকুম আসসালাম ইশতিয়াক, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম নীলা। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। মোফাজ্জল, ভালো আছি, তুমি কেমন আছো? নমস্কার সমৃতা, কেমন আছো তুমি? আগের ক্লাসটা একটু সামারি করেন। সামারি তো এখন করা যাবে না ভাই, তুমি আগের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখো। যারা আগের ক্লাসটা দেখো নাই তোমরা আগের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখো। মানে আগের ক্লাসে তো অনেক কিছু পড়াইছি, সব কিছু এখন সামারি করা তো পসিবল না ভাইয়া। তাইলে তো আজকে ক্লাসের টপিকগুলো শেষ করতে পারবো না। আগের ক্লাসটা একটু রিভিশন দিয়ে তারপরে এই ক্লাসটা দেখো যদি তুমি আগেরগুলো ভুলে গিয়ে থাকো। কিন্তু এখন এত লম্বা ক্লাসের সামারিটা না পসিবল হবে না ভাইয়া। হ্যাঁ, আমিও ভালো আছি সমৃতা। নমস্কার ভারত চাকমা, নমস্কার আদি। হ্যাঁ ঠিক আছে, আমরা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম ফারিহা। অনেক মানুষ চলে আসছে, আমরা ক্লাস শুরু করে দিই। তো আজকে আমরা 3.6 বা 3 এর F শেষ করব। আজকে ক্লাসে 3.6 বা 3 এর F শেষ করে যদি সময় পাই তাহলে আমরা আজকে 3.7 অথবা 3 এর G শুরু করব। 3 এর F বা 3.6 শেষ করে পরবর্তী অধ্যায় যেটা 3.7 সেটার কিছু সূত্র বা মৌলিক কিছু জিনিস আজকে আলোচনা করে রাখবো, যাতে পরের দিন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাইতে পারি। প্রথমেই যে ম্যাথটা আছে এটা একদমই সহজ ম্যাথ, গত ক্লাসেও দেখানো হয়েছে এরকম ম্যাথ, বাট আজকে আর একটু রিভিউ করে নেই। প্রথম ম্যাথটা খুবই সহজ, 3.5 এবং 3.6 এর মিক্সড টাইপ। তোমাকে বলছে এক অক্ষের সমান্তরাল একটা সরল রেখা, এক অক্ষের সমান্তরাল এবং দুইটা রেখার ছেদবিন্দুগামী। এই যে একটা সরল রেখার সমীকরণ বের করতে হবে, যেই সরল রেখাটা এক অক্ষের সমান্তরাল এবং x - 3y + 2 = 0 ও x + y - 2 = 0 এই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী। তো আমরা কি জানি, এক অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? আমরা 3.5-এ পড়ছি। এক অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হইল y = b। এক অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b, এটাই আমাদের অ্যান্সার। কিন্তু b এর মানটা বের করে দিতে হবে, b এর মানটা এখানে বের করে বসায় দিতে হবে, তাইলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন এই রেখাটা দুইটা রেখার ছেদবিন্দুগামী। প্রশ্নে বলছে x - 3y + 2 = 0, x + y - 2 = 0। এই যে এই ম্যাথটা কিন্তু করতেছি আমরা, সবার উপরের ম্যাথটা। এই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু বের করা। এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু বের করা। তুমি সিম্পলি ক্যালকুলেটরে বসায় দিয়ে ছেদবিন্দু বের করে ফেলবা। সিম্পলি ক্যালকুলেটরে বসায় দিলেই ছেদবিন্দু বের হয়ে যাবে। জাস্ট এ মিনিট, ওয়েট এ মিনিট প্লিজ। আমার ক্যালকুলেটরটা, হ্যাঁ দেখো এই যে
এই যে দুইটা সরল রেখা আমাদের নির্ণয় রেখাটা বলছে এই দুইটা রেখার ছেদবিন্দুগামী। তো তুমি কি করতে পারো, এই দুইটা রেখার প্রতিস্থাপন অথবা অপনয়ন, যেইটা তোমার ভালো লাগে, অপনয়ন পদ্ধতিই সবচেয়ে সেরা, ইজিলি করা যায়। অপনয়ন পদ্ধতিতে এই দুইটা সরল রেখার ছেদবিন্দু বের করতে পারো, অথবা ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করেও বের করে ফেলতে পারো। আমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি, তোমরাও ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো, কোনো অসুবিধা নাই। এটার ছেদবিন্দু হবে 1,1। ছেদবিন্দু এই রেখাদ্বয়ের ছেদবিন্দু লিখবা 1 নং এবং 2 নং রেখার ছেদবিন্দু। ইন্টারমিডিয়েট লেভেলে তো ক্যালকুলেটর ইউজ করা যায়, কাজেই তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো, কোনো অসুবিধা নাই। আর যারা ক্যালকুলেটর দিয়ে কিভাবে সমীকরণ সমাধান করতে হয় জানো না, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দিবা ক্যালকুলেটরের সাহায্যে 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, তাহলে অনেক ভিডিও চলে আসবে। আর তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করতে না চাও, যেহেতু অনেক ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর থাকে না, তুমি এই দুইটা সমীকরণ 9, 10-এ তো শিখছো, অপনয়ন পদ্ধতি সবচেয়ে সহজ। তো আমি বের করে ফেললাম ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট, তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো, নাম্বার কাটবে না। এই দুইটা রেখার ছেদবিন্দু হচ্ছে 1,1, দুইটা রেখার ছেদবিন্দু 1,1। তাহলে প্রশ্নে বলা আছে আমাদের নির্ণয় রেখাটা এই দুইটা রেখার ছেদবিন্দুগামী, তার মানে y=b এই রেখাটা 1,1 বিন্দুগামী। তাহলে অবশ্যই আমি এই রেখার সমীকরণে y এর জায়গায় বসাইতে পারি 1, x এর জায়গায়ও বসাইতে পারি 1, কিন্তু এখানে তো x বসানোর দরকার নাই, শুধু y এর ভ্যালু বসাইলেই হবে। দ্যাট মিনস b = 1। সুতরাং y=1, এটাই আমাদের নির্ণয় রেখার সমীকরণ। আমরা জানি এক অক্ষের সমান্তরাল রেখা মানে হচ্ছে y=b, তবে এখানে b এর মানটা বের করতে হবে। বের করার জন্য এই দুইটা রেখার ছেদবিন্দু বের করতে হবে 1,1। এরপরে যেহেতু এই রেখাটা 1,1 বিন্দুগামী, তুমি y এর জায়গায় বসাইতে পারো 1, এই যে এখানে আছে 1, মানে কোটিটা বসাইতে পারো, তাহলে b এর ভ্যালু পাইছি 1। এখন এই b এর ভ্যালুটা এই সমীকরণে বসাই দিছি, y=1। এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো তোমাকে যদি এই ম্যাথটাই, সেম ম্যাথটা বলা হইতো যে y অক্ষের সমান্তরাল, ধরো বাকি সব কিছু সেম আছে, তোমাকে যদি বলতো যে এই ম্যাথটাই y অক্ষের সমান্তরাল, তো y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি? y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে x=a। তাহলে তখন এখানে হয়তো a=1, x=1। এই তোমরা কি বুঝতে পারতেছো? এই যে y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে x=a, এর মানটা বের করতে হবে। এই যে এখানে তো আসলে বিন্দুটা বেশি সহজ চলে আসছে, বিন্দুটা চলে আসছে 1,1, ভুজের মানও যা কোটির মানও তাই চলে আসছে। বাট সবসময় কিন্তু সেম আসবে তা না, মানে তুমি এইখানে এই রেখাটা যেহেতু এই বিন্দুগামী, তুমি x এর জায়গায় বসাতে পারো ভুজ, আর যখন y ছিল তখন বসাতে পারো কোটি। তো এই ম্যাথটা কিন্তু খুবই সোজা, এই ম্যাথগুলো রিটেনে আসে না, এমসিকিউতে বেশি আসে। খুবই সোজা, এগুলা কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে? তো এইটাতে কারো অসুবিধা হওয়ার সুযোগ নাই। তুমি যদি আগের ক্লাসটা করে থাকো, x অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে y=b, আর y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ x=a, এইটা যদি তুমি জানো, তাহলে এই ম্যাথে তোমার অসুবিধা হওয়ার কোনো বা প্রবলেম হওয়ার কোনো জায়গা আসলে নাই। এর পরের ম্যাথটা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা বোর্ডে এখনো পর্যন্ত 15-16 বার আসছে। এই যে এই ম্যাথটা এখনো পর্যন্ত বোর্ডে 15 থেকে 16 বার আসছে, এত ইম্পর্টেন্ট ম্যাথ। তোমাকে বলছে AB ও AC রেখা দুইটির সমীকরণ। একটা রেখা হচ্ছে AB রেখা, ধরলাম AB রেখার সমীকরণ হচ্ছে y=2x + 1, আর AC রেখার সমীকরণ হচ্ছে y=4x - 1। দেখো প্রশ্নে দুইটা রেখার সমীকরণ দেয়া আছে। আচ্ছা, এই দুইটা সমীকরণকে যদি আমি সাজাই লিখি সুন্দর করে, প্রমিত মানে সরল রেখার সাধারণ সমীকরণের মতো লিখি, এক পক্ষে নিয়ে আসি, তাহলে এটা হবে 2x - y + 1 = 0, আর এইটা হবে 4x - y - 1 = 0। দেখো, মানে আমি এই সরলরেখার সমীকরণ দুইটাকে প্রমিত সমীকরণের মতো এক পাশে এনে সুন্দর করে সাজায় লিখলাম। দেখো অসুবিধা তো নাই, 4x - y - 1 = 0। তো এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে
এ বি রেখার উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ নির্ণয় করো। তোমাকে এ বি রেখা এবং এসি রেখা দুইটা রেখার সমীকরণ দেয়া আছে, আমি সাজাই লিখলাম। এখন বলা হয়েছে এপি রেখার সমীকরণ বের করতে হবে যেই রেখাটা কিনা এ বি রেখার উপর লম্ব। তো এখানে ভালো হয় তুমি যদি প্রথমে চিত্রটা আঁকাও, চিত্র না এঁকেও এই ম্যাথ তুমি করতে পারবা, বাট তুমি যদি প্রথমে চিত্রটা আঁকাও তাহলে এই ম্যাথটা তোমার কাছে পানি ভাত মনে হবে। দেখো প্রথমে আমি এ বি এবং এসি আঁকাই। ধরো এটা হচ্ছে এ বি রেখা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ বি রেখা। এ বি রেখার সমীকরণ হচ্ছে 2x - y + 1 = 0। আরেকটা হচ্ছে এসি রেখা, ধরো এটা হচ্ছে এসি রেখা, এই যে এটা এ, এটা সি। এসি রেখার সমীকরণ হচ্ছে 4x - y - 1 = 0। এটা হচ্ছে এসি রেখা। এ বি এসি দুইটা অবশ্যই এ বিন্দুগামী, তাই না? তো তোমাকে বলা হয়েছে এপি রেখার সমীকরণ নির্ণয় করো। তো এপি রেখাও তো অবশ্যই এ বিন্দুগামী হবে এবং এপি রেখাটা এ বি রেখার উপর লম্ব। প্রশ্নে বলা আছে এপি রেখাটা হবে এ বি রেখার উপর লম্ব। তাইলে এই যে এ বি রেখার উপর লম্ব, দেখো লম্ব হয়েছে, কিন্তু যদিও এক্স্যাক্টলি হয় নাই, তোমরা সুন্দর করে আঁকাইও। এই যে দেখো এটা ধরলাম পি বিন্দু, এপি রেখা, দেখো এপি রেখা এ বি রেখার উপর লম্ব। প্রশ্নে বলা আছে এপি রেখা এ বি রেখার উপর লম্ব। তো এখন ভালো করে একটু চিত্রটা দেখো। কেউ যদি এই চিত্রটা একটু এঁকে ফেলে তাহলে এই ম্যাথ তার কাছে আর কোনো বিষয় না, এই ম্যাথ তার কাছে আর কোনো বিষয় না, কারণ এখন সব কিছু চিত্র দেখেই বোঝা যাচ্ছে। আমাদের নির্ণয় রেখা এপি, এই এপি রেখা হচ্ছে এ বি রেখার উপর লম্ব। নির্ণয় রেখা এপি এটা কার উপর লম্ব? এ বি রেখার উপর লম্ব। সুতরাং আমরা বলতে পারি এপি রেখার সমীকরণ, এপি রেখার সমীকরণ এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কেমন হবে? এ বি রেখার উপর লম্ব এমন রেখার সমীকরণ হবে, লম্ব রেখার সমীকরণ কেমনে বের করে তোমরা জানো? এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ। দ্যাট মিনস এটা হয়ে যাবে x + 2y + k = 0। দেখো এটা কিন্তু আমরা আগে ক্লাসে খুব বিস্তারিত জেনে আসছি। এ বি রেখার লম্ব এরূপ রেখার সমীকরণ হবে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ এবং ধ্রুবক চেঞ্জ। তো এটাই হবে আমাদের নির্ণয় রেখা। তবে এখানে কে এর মানটা বের করতে হবে, এই যে কে এর মানটা বের করে বসাই দিতে হবে। এটাই হবে আমাদের নির্ণয় রেখা, তবে কে এর মানটা বের করে বসাইতে হবে। এখন কে এর মান কেমনে বের করব? আমি কি বলতে পারি না যে এই রেখাটা এপি রেখাটা এ বিন্দুগামী, এপি রেখাটা অবশ্যই এ বিন্দুগামী। তো আমি যদি এই এ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি তাইলে আমি বলতে পারবো এপি রেখা এ বিন্দুগামী। তখন এক্স এর জায়গায় এ বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় এ বিন্দুর কোটি বসায় দিলেই তুমি কে বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবা। তাহলে এখন আমার প্রথম কাজ হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক বের করা। তো এ বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করব? এ বিন্দু হচ্ছে এ বি রেখা এবং এসি রেখার ছেদবিন্দু। এ বিন্দু হচ্ছে এ বি রেখা, এই যে এই রেখা এবং এই রেখা দুইটার ছেদবিন্দু। তো তুমি ডিরেক্ট ক্যালকুলেটরেও করতে পারো অথবা অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি, যেটা তোমার ভালো লাগে। আমি ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করে ফেলতেছি। তুমি লিখবা খাতায় যে এ বি রেখা এবং এসি রেখার ছেদবিন্দু হচ্ছে এ, সুতরাং এই রেখা দুইটা সমাধান করে পাই, তাইলে তুমি এ বিন্দুর স্থানাঙ্ক পাবা 2 - 1 - 1। এগুলো কিন্তু ডান পাশে নিয়ে বসাইতে হয় ক্যালকুলেটারে। 4 - 1 1। ছেদবিন্দু আসছে 1,3। ছেদবিন্দু এই যে এ বিন্দুর স্থানাঙ্ক 1,3। দেখো যারা ক্যালকুলেটর দিয়ে করতে পারো না, ইউটিউবে একটু কষ্ট করে সার্চ দিবা ক্যালকুলেটরের সাহায্যে 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান। এটা ডিরেক্ট সমাধান করলেই আমি এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি 1,3। তাহলে আমি এখন কি লিখব? এখন লিখব, দেখো এই যে এই রেখাটা এপি রেখাটা, এপির সমীকরণ তোমার বের করতে হবে। এই রেখাটা কোন বিন্দুগামী? এপি রেখাটা তোমরা খাতায় লিখবা যে এই রেখাটা এ বিন্দুগামী। মানে তুমি এক্স এর জায়গায় বসাইতে পারো 1, ওয়াই এর জায়গায় বসাইতে পারো 3, 3 দুগুণে 6 প্লাস কে = 0। দেখো কত সুন্দর ম্যাথ। দেখো এক্স এর জায়গায় বসাইতে পারো এ বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় বসাইতে পারো এই এ বিন্দুর কোটি। সুতরাং কে এর ভ্যালু আসবে -7। কে এর ভ্যালু কত আসবে? কে এর ভ্যালু আসবে -7। তাইলে এখন তুমি কে এর ভ্যালু এখানে বসায় দাও, তাইলেই অ্যান্সার। এই যে এখানে কে এর ভ্যালু বসায় দাও,
এটাই অ্যান্সার, শেষ। তাহলে এপি রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস 2y মাইনাস 7 ইকুয়ালস টু 0। তুমি যদি খালি এই চিত্রটা আঁকাও তাহলে চিত্রই তোমাকে বলে দিবে কি করা লাগবে। চিত্রই তোমাকে বলে দিবে যে এবি রেখার উপর লম্ব, তাইলে এবি রেখার সমীকরণ হবে এবি রেখার লম্ব রেখার সমীকরণ। এবং সেখানে কে এর মান বের করার বুদ্ধি হচ্ছে এ বিন্দুটার স্থানাঙ্ক এখানে বসায় দিতে হবে। আর এ বিন্দু স্থানাঙ্ক বের করা একদমই সোজা, এই দুইটা রেখার ছেদবিন্দু ক্যালকুলেশন করলেই এ বিন্দুর স্থানাঙ্ক চলে আসবে। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখনো পর্যন্ত পরীক্ষায় অনেকবার আসছে, 10 থেকে 12 বার আসছে এই ম্যাথটা। করতে পারছো কি তোমরা ম্যাথটা? করতে পারছো কি? এপি এর সমীকরণ কিভাবে পেলেন? এপি এর সমীকরণ পাইছি, এপি রেখা হচ্ছে এবি রেখার উপর লম্ব, এই রেখার লম্ব রেখার সমীকরণ দিয়ে আমরা এপি রেখার সমীকরণ পাইছি। লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা আমরা গত ক্লাসে পড়ে আসছি, গত ক্লাসে দেখে আসছি। ভাইয়া তুমি মেবি গত ক্লাসটা মিস করছো হইতে পারে, না হলে কিন্তু বুঝতে পারার কথা। তো এই ম্যাথটা এখনো পর্যন্ত অনেকবার বোর্ডে আসছে, তুমি যদি খালি চিত্রটা আঁকাও, প্রশ্নটা পড়ো, বাকি সব কিছু তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কঠিন কোনো কিছুই থাকবে না, ঠিক আছে? জি ভাইয়া, জলের মতো পরিষ্কার, ঠিক আছে, ভেরি গুড। কামরুন নাহার মুক্তা, ঠিক আছে, কেমন আছো তুমি মুক্তা? হ্যাঁ, এখন দাও পরের ম্যাথটাতে যাই। শোনো, সরল রেখার ম্যাথ তুমি যদি সূত্রগুলো ভালো মতো বোঝো আর প্রশ্নে কি বলছে এই জিনিসটা পড়ে খালি চিত্রটা আঁকাও, সবসময় যে চিত্র আঁকাইতে হবে তা না। বৃত্ত যখন পড়বো বা বৃত্ত অধ্যায়ে চিত্রটা আঁকলে আরো সোজা হয়ে যায়, সরল রেখা অধ্যায়েও তুমি যদি চিত্রটা আঁকাই ফেলো তোমার কাছে আর কঠিন লাগার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো চলো পরের ম্যাথটাতে যাই। যে ম্যাথটাতে পসিবল চিত্র আঁকা তোমরা চিত্র আঁকাবা, আর যেগুলাতে চিত্র দরকার নাই সেটা তো আঁকার প্রশ্নই আসে না, ডিরেক্ট সূত্র বসালে অনেক ম্যাথ হয়ে যায়। তো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কেউ যদি চিত্র না এঁকে করতে চায় তার কাছে এই ম্যাথটা সারা জীবন কঠিন মনে হবে। যে এই ম্যাথটা চিত্র এঁকে করবে তার কাছে মনে হবে ম্যাথটা সহজ, আর যে চিত্র না এঁকে করবে তার কাছে সারা জীবন ওটা কঠিনই থেকে যাবে, তার কাছে আর এটা সহজ কখনোই মনে হবে না। তো প্রশ্নটা কি বলছে দেখো, বলছে 3x - 4y + 8 = 0 একটা রেখা, এই রেখার সমান্তরাল দিকে, এই যে একটা রেখা, এই রেখার সমান্তরাল দিকে এই রেখা থেকে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। প্রশ্ন পড়ার পরে তোমার মনে হইতে পারে এটা কি চাইলো, কিছুই বুঝলাম না। একটা রেখা থেকে সমান্তরাল দিকে আরেকটা রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব, এটা আবার কেমন কথা? তোমার কাছে মনে হইতে পারে এটা কি বলছে, কিছুই তো বুঝলাম না। তো তুমি যদি একটু চিত্র আঁকাও, চিত্র আঁকলেই দেখবা জিনিসটা কত সোজা হয়ে যায়। ধরো এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে এরকম, অনেকভাবে আঁকা যায়, একভাবে আঁকাইলেই হলো। আমি যেভাবে আঁকাইতেছি হুবহু এইভাবে আঁকাইতে হবে ঘটনা তা না, তুমি তোমার মতো আঁকাইতে পারো। ধরো এইটা 3x, হুবহু যে এইভাবে আঁকাইতে হবে তা না, তুমি অন্য যেভাবে আঁকাও কোনো অসুবিধা নাই, খালি জিনিসটা আগে বোঝো, জিনিসটা আগে বোঝো যে আমি করতে চাইতেছি কি। 3x - 4y, এই উপরে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। 3x - 4y + 8 = 0 এই রেখার সমান্তরাল দিকে, ভালো কথা, আগে এই রেখাটা চিত্র আঁকাইলাম। এই রেখা থেকে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাই এখন এই রেখাটাও আঁকাই। ধরো এই রেখাটা হচ্ছে এইটা, এই রেখাটা হচ্ছে এইটা, 3x + y + 4 = 0। এই যে দেখো, এটা হচ্ছে প্রথম রেখাটা আর এইটা হচ্ছে দ্বিতীয় রেখাটা। এখন তোমাকে কি বলা হয়েছে প্রশ্নে? বলছে এই রেখার সমান্তরালে, এই রেখার ধরো সমান্তরালে এই রেখা থেকে 1,2 বিন্দু দূরত্ব, ধরো 1,2 বিন্দু হচ্ছে এইটা, এইটা হচ্ছে 1,2 বিন্দু। এখন প্রশ্নে বলছে এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব, এই যে এই রেখা থেকে, এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে হবে। তবে সোজাসুজি দূরত্ব বের করলে হবে না, আমরা তো দূরত্ব বলতে লম্ব দূরত্ব বুঝি। 3.7 অধ্যায়ে আজকের ক্লাসে হয়তো অথবা আগামী ক্লাসে দেখাবো একটা বিন্দু থেকে একটা রেখার কিভাবে লম্ব দূরত্ব বের করতে হয়। তবে এইখানে কিন্তু এই রেখা থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব বের করলে হবে না, দূরত্বটা বের করতে হবে এই রেখা থেকে এই বিন্দুর, কিন্তু এই রেখার সমান্তরালে, এই যে এই রেখার, এই সমান্তরাল কি হয়েছে? হয় নাই তো,
এই রেখার সমান্তরালে, মানে এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব, এই যে এই রেখার সমান্তরালে। দেখো নর্মালি আমি যদি তোমাকে বলতাম এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, সরি এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, তাহলে কিন্তু সবাই লম্ব দূরত্ব নিয়ে নিত। কিন্তু এই ম্যাথে লম্ব দূরত্ব নেওয়া যাবে না, এই রেখা থেকে এই বিন্দুর দূরত্বটা বের করতে হবে এবং সেই দূরত্বটা হইতে হবে এই রেখার সমান্তরালে। তোমরা কি প্রশ্ন বুঝতে পারছো? প্রশ্নটা কি বুঝতে পারছো তোমরা? তো এখন আমরা যদি এই দূরত্বটা বের করতে চাই, আমাদের কাজ কি? ধরলাম এই বিন্দুটা হচ্ছে পি, কি আজকে লেখা এত খারাপ হচ্ছে, এই বিন্দুটা ধরলাম পি আর এই বিন্দুটাকে ধরলাম কিউ। আমাদের কাজ হচ্ছে পি কিউ বের করা, পি কিউ বের করা। একটু বলো তো তোমরা প্রশ্নটা বুঝতে পারছো কিনা? এই রেখা থেকে 1,2 বিন্দু দূরত্ব বের করতে হবে, তবে সেই দূরত্বটা বের করতে হবে এই রেখার সমান্তরাল দিকে, এই রেখার সমান্তরাল দিকে। প্রশ্ন বুঝছো? পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমি যদি কোনোভাবে কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি, আমি যদি কোনোভাবে কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি, তাইলেই এই ম্যাথ শেষ। কেন? কারণ পি কিউ মানে কি? এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। পি বিন্দুর স্থানাঙ্ক প্রশ্নে দেওয়া আছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করলেই ম্যাথ শেষ। পরে খালি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র √(x1 - x2) প্লাস y1 - y2) বসায় দিলেই কাজ শেষ। কোশ্চেন ইজ ক্লিয়ার ভাইয়া? ওকে, ভেরি গুড, ভেরি গুড। এখন দেখো, তাইলে আমার কাজ হচ্ছে পি কিউ বের করা। এই রেখা থেকে এই বিন্দু দূরত্ব এই রেখার সমান্তরালে, মানে পি কিউ বের করতে হবে। তো আমার প্রথম কাজ হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করা, তাইলেই কাজ শেষ। এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করব? কিউ বিন্দু হচ্ছে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু। কিউ বিন্দুটা হচ্ছে পি কিউ রেখা এবং এই রেখা, মানে এই যে এই রেখা এবং পি কিউ রেখার ছেদবিন্দু। এই রেখার সমীকরণ তো দেওয়াই আছে, আমি যদি কোনোভাবে পি কিউ রেখার সমীকরণ বের করে ফেলতে পারি, তাইলে এই দুইটা সমীকরণ সমাধান করলেই এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে। তো আমার প্রথম কাজ হচ্ছে পি কিউ রেখার সমীকরণ বের করব, তারপরে পি কিউ রেখা এবং এই রেখা, এই দুইটা রেখার ছেদবিন্দু ক্যালকুলেটর দিয়ে অথবা অপনয়ন পদ্ধতিতে বা প্রতিস্থাপন পদ্ধতি বা কেউ যদি বজ্রগুণন পদ্ধতিতে করতে চাও, তোমার ইচ্ছা, কোনো অসুবিধা নাই। এই দুইটা সমীকরণ সমাধান করলেই ছেদবিন্দু কিউ পেয়ে যাব। তাহলে এখন আমরা পি কিউ রেখার সমীকরণ বের করব। আমাদের প্রথম টার্গেট হচ্ছে পি কিউ রেখার সমীকরণ বের করা। দেখো প্রশ্নে কিন্তু বলাই আছে পি কিউ হচ্ছে এই রেখার সমান্তরাল, এই যে পি কিউ হচ্ছে এই রেখার সমান্তরাল রেখা। তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? 3x - 4y যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, শুধুমাত্র ধ্রুবকটা চেঞ্জ হবে। দেখো পি কিউ রেখা, এই রেখা তোমরা লিখবা যে পি কিউ রেখা এই রেখার সমান্তরাল, সুতরাং পি কিউ রেখার সমীকরণ হবে 3x - 4y যেভাবে আছে সেইভাবেই থাকবে। সমান্তরাল রেখায় ax + by পোর্শনটুকুর কোনো চেঞ্জ হয় না, ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই ধ্রুবকের মানটা কেমনে বের করব? আমরা বলবো যে পি কিউ রেখা কোন বিন্দুগামী? পি কিউ রেখা পি বিন্দুগামী। এটা কি বিন্দুগামী? পি বিন্দুগামী, মানে এই যে রেখাটা, এখান থেকে আমার কে এর মান বের করতে হবে। তো পি কিউ রেখা তো অবশ্যই পি বিন্দু দিয়ে যায়, অবশ্যই পি বিন্দু দিয়ে যায়। তাহলে আমি এক্স এর জায়গায় বসাইতে পারি 1, এই যে পি বিন্দুর ভুজ, এক্স এর জায়গায় বসাইতে পারি 1, ওয়াই এর জায়গায় বসাইতে পারি পি বিন্দুর কোটি, 4 × 2 = 8 প্লাস কে = 0, সুতরাং কে = 5। দেখো পি কিউ রেখা হচ্ছে এই রেখার সমান্তরাল রেখা এবং পি বিন্দুগামী। পি বিন্দু মানে হচ্ছে 1,2 বিন্দুগামী। তাহলে আমি এক্স এর জায়গায় বসাইতে পারি পি বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় বসাইতে পি বিন্দুর কোটি, কে এর মান পাইছি 5। তাইলে পি কিউ রেখার সমীকরণ পেয়ে গেলাম। এখানে লিখে রাখি, পি কিউ রেখার সমীকরণ হচ্ছে 3x - 4y + 5, 3x - 4y + 5 = 0। দেখো 3x - 4y + 5 = 0। এটা কি পাইলাম? এটা পাইলাম পি কিউ রেখার সমীকরণ। তো এখন আমাদের টার্গেট কি ছিল? আমাদের তো মেইন টার্গেট হচ্ছে কিউ বিন্দু স্থানাঙ্ক বের করা। তো এখন যদি আমি বলি যে এই রেখা, এই যে এই রেখা মানে পি কিউ রেখা, এই যে পি কিউ রেখা এবং এই রেখা, এই দুইটা রেখার ছেদবিন্দুই তো কিউ বিন্দু। 3x + y + 4 = 0। এই যে দেখো দুইটা রেখা, তোমরা খাতায় লিখবা যে পি কিউ রেখা এবং
3x প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0। এই রেখা দ্বয়ের ছেদবিন্দুই হচ্ছে কিউ বিন্দু। তাই এই দুইটা রেখা তুমি ক্যালকুলেটরে সমাধান করে ফেলো অথবা প্রতিস্থাপন অপনয়ন যেইভাবে খুশি করো। আমি ক্যালকুলেটরে বসাইতেছি 3 মাইনাস 4 ওর ওই পাশে গিয়ে হবে মাইনাস 5 3 1 মাইনাস 4 মাইনাস 7/5 1/5 মাইনাস 7/5 1/5 ঠিকঠাক লিখছি তো? মাইনাস 7/5 1/5, হ্যাঁ ঠিক আছে। যারা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারো না, আবার বলতেছি ইউটিউবে কষ্ট করে সার্চ দিবা, ক্যালকুলেটরের সাহায্যে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, অসংখ্য ভিডিও পেয়ে যাবা। হ্যাঁ, তো কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। কিউ বিন্দুর স্থানাঙ্ক আসছে মাইনাস 7/5 1/5। এখন তো কাজ শেষ। এখন কাজ শেষ কেন? আমাদের টার্গেট ছিল পি কিউ বের করা। পি কিউ এর দূরত্বটা বের করা। আমাদের টার্গেট ছিল পি কিউ এর দূরত্ব বের করা। দেখো, আমাদের টার্গেট ছিল পি কিউ এর দূরত্বটা বের করা। তো আমরা পি বিন্দুর স্থানাঙ্ক প্রশ্নে দেয়া আছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে পি কিউ কি হবে? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কি? রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তর x1 মাইনাস x2 1 মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 7/5 হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 2 মাইনাস 1/5 হোল স্কয়ার। এটা বসায় দাও ক্যালকুলেটরে, এটা বসায় দাও, দেখো কত আসে। রুট ওভার অফ 1 প্লাস 7/5 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 1/5 হোল স্কয়ার 3 একক। পি কিউ 3 একক। বলো তো ম্যাথটা বুঝছো কিনা? ম্যাথটা কিন্তু তুমি যদি চিত্র না আঁকাও, মানে এই ম্যাথটা যদি কেউ চিত্র না এঁকে করে, তাইলে তার কাছে কিন্তু ক্লিয়ার হবে না। তো তুমি কি বলো, মানে আমাকে জানাও যে এই ম্যাথটা কি তুমি বুঝতে পারছো কিনা। এই রেখার সমান্তরালে এই রেখা থেকে 1,2 বিন্দুর দূরত্ব বের করছি। যারা যারা বুঝতে পারছো আমাকে একটু কমেন্টে জানাইও, আর যারা বুঝতে পারো নাই তারাও জানাও, দেখি কয়জন বুঝতে পারছে। ভাইয়া আমার ক্যালকুলেটরে 7/5 মাইনাস 1/5 আসছে না, তাইলে হয়তো তুমি ধ্রুবকগুলোকে ডান পাশে নেও নাই। ক্যালকুলেটরে যখন এগুলো বসাবা তখন এই যে ধ্রুবকগুলোকে ডান পাশে নিয়ে বসাইতে হয়। এটা ডান পাশে গিয়ে হয়ে যাবে -5, এটা -4, বুঝছো? তুমি এই জিনিসটা চেক করো। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝছি, ইয়েস ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, ভেরি গুড। এই ম্যাথগুলা চেষ্টা করবা চিত্র এঁকে আঁকানো, মানে চিত্র এঁকে ম্যাথগুলা করার, তাইলে তোমার কাছে এই জিনিসগুলা সহজ মনে হবে। এখন আমরা নতুন একটা সূত্র শিখব। নতুন সূত্র শিখে তারপরে এই ম্যাথটা করব। এখানে নতুন সূত্র শিখব, তারপরে এই ম্যাথটা করব, ঠিক আছে? ওকে ঠিক আছে, বুঝছি ভাইয়া, ওকে ঠিক আছে, বুঝতে পারলেই তো ভালো, বুঝতে পারলেই ভালো। চলো আমরা নতুন একটা সূত্র শিখব। সূত্র কি? মানে এই 3.6 অধ্যায়ের সকল টাইপ দেখানো শেষ, শুধু একটা টাইপ দেখানো বাকি, এবং যে টাইপটা এখন দেখাবো এটাই হচ্ছে 3.6 অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপ। মানে 3.6 থেকে যদি সৃজনশীলে একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা এই টপিকটা থেকেই আসবে, বেশিরভাগ ক্ষেত্রে এইটা থেকেই আসে। তো সেটা কি? দেখো, দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুটি রেখার, টপিকটার নাম হচ্ছে দুটি রেখার মধ্যবর্তী কোণের মান নির্ণয়। দুইটি রেখার মধ্যবর্তী কোণের মান নির্ণয়। মধ্যবর্তী মানে অন্তর্ভুক্ত, দুইটি রেখার মধ্যবর্তী অথবা দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয়। ধরো এইটা একটা রেখা, এইটা একটা রেখা, ধরলাম এইটা হচ্ছে 1 নং রেখা, এইটা 2 নং, যেটাকে খুশি যেমনি ধরো, 1 2 কোনো বিষয় না। ধরো এটা হচ্ছে 1 নাম্বার রেখা, এইটা 2 নাম্বার রেখা। দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করলো, ছেদ না করলে তো উৎপন্ন কোণ কোত্থেকে আসবে? দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ না করে তাহলে তো আর কোণ তৈরি হবে না। তো এই যে দুইটা রেখা, ধরো এরা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে, তো ছেদ করার ফলে এখানে কিছু কোণ তৈরি হয়েছে।
এখানে কোণ কয়টা তৈরি হয়েছে? চারটা কোণ তৈরি হয়েছে। এই যে দুইটা, এই যে দুইটা, মোট কোণ হচ্ছে এখানে চারটা। তবে আমাদের চারটা কোণ নির্ণয় করার দরকার নাই। কেন? কারণ এই দুইটা কোণ হচ্ছে পরস্পর সমান। এই যে এই দুইটা কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, এই দুইটা কোণের মান সেম, আবার এই দুইটা কোণের মানও বিপ্রতীপ কোণ। তার মানে এই দুইটা কোণের মান সেম, যে আলাদা করে চারটা কোণ বের করার দরকার নাই। ধরো তুমি এই কোণটাকে ধরলা θ1, এই কোণটাকে ধরলা θ2, তো এই কোণের মান যত এই কোণের মান ততই, এই কোণের মান যত এই কোণের মান ততই। কাজে এখানে তোমার চারটা কোণ বের করার দরকার নাই। তুমি যদি এই দুইটা কোণ বের করো θ1 এবং θ2, তাইলেই হচ্ছে, তোমার চারটা কোণ বের করতে হবে না। দুইটা রেখা যখন পরস্পরকে ছেদ করে এখানে অন্তর্ভুক্ত কোণ হয় চারটা। তবে যেহেতু বিপ্রতীপ কোণেরা মানে পরস্পর সমান, তাহলে চারটা কোণ বের না করে তুমি দুইটা কোণ বের করলেও চলবে। এই θ1 যত এই অ্যাঙ্গেলও তত, এইটাও সেম, এই θ2 যত এই অ্যাঙ্গেলও ততই, দুইটা সেম। এখন এই অ্যাঙ্গেল দুইটা বের করার বুদ্ধি কি? অ্যাঙ্গেল দুইটা বের করার বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে এই যে দুইটা রেখা নিয়েছিলাম না, ধরলাম এই রেখার ঢাল এমন, এই রেখার ঢাল m2, যে কোনোটাকে এমন m2 ধরা যায়। তুমি এইটাকে এমন, এটাকে m2 ধরো, কোনো অসুবিধা নাই। যেই দুইটা রেখার মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করব, সেই রেখার ঢাল এমন এবং m2 ধরো, দেওয়া থাকতে পারে, অথবা তোমার বেরও করে নেওয়া লাগতে পারে। একটা সরলরেখার ঢাল যদি ডিরেক্ট দেওয়া না থাকে, সরলরেখার ঢাল বের করার বিভিন্ন বুদ্ধি আছে। ঢাল বের করার আমরা তিনটা বুদ্ধি দেখছি ওই 3.5-এ। সরলরেখার ঢাল কিভাবে বের করতে হয়, দুইটা বিন্দু দেওয়া থাকলে, সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে আমরা শিখে আসছি সরলরেখার ঢাল বের করা। তো ধরো এই যে দুইটা সরলরেখা, একটা ঢাল m1, একটা ঢাল m2, হুবহু প্রশ্নে দেওয়া থাকতেও পারে, তোমার বের করে নেওয়াও লাগতে পারে, ওটা আমরা দেখাবো। তো দুইটা সরলরেখার ঢাল ধরো দেওয়া আছে, অথবা বের করে নেওয়া যাবে। এমন অবস্থায় তুমি যদি এই রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ বের করতে চাও, অন্তর্ভুক্ত কোণের সূত্র হচ্ছে tan θ প্লাস মাইনাস ঢাল দুইটার বিয়োগফল m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এই সূত্রে প্রমাণ দেখার দরকার নাই, সূত্রটা মনে রাখলেই চলবে। হ্যাঁ, সূত্রের প্রমাণে যাচ্ছি না। দেখো এখানে সামনে কিন্তু প্লাস মাইনাস আছে, তো তুমি পজিটিভ নিয়ে একটা অ্যাঙ্গেল পাবা, নেগেটিভ নিয়ে একটা অ্যাঙ্গেল পাবা। তুমি যখন এখানে সামনে পজিটিভ নিবা তখন একটা অ্যাঙ্গেল আসবে, ধরো তখন আসলো θ1, যে কোনোটা আসুক অসুবিধা নাই, আমি ধরলাম আর কি। আর নেগেটিভ নিলে আসলো θ2, মানে অ্যাঙ্গেল কয়টা আসবে? এখানে দুইটা আসবে। বাট আমি কিন্তু এখানে সিম্পলি tan θ লিখছি, আমরা ধরলাম। পরীক্ষা আসলে আমরা লিখবো ধরি রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ, tan θ প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এবং যথারীতি তারপর তুমি পজিটিভ নিয়ে একটা অ্যাঙ্গেল পাবা, নেগেটিভ নিয়ে আর একটা অ্যাঙ্গেল পাবা। ঠিক আছে? তো এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা নিকষ্ট। এই সূত্রটা মনে রাখতে হবে। তোমাকে দুইটা সরল রেখা দিয়ে দিল বা দুইটা সরল রেখার ঢাল দিয়ে দিল, আর কিছু কিন্তু দেওয়া নাই, দুইটা সরল রেখার ঢাল দেওয়া আছে, দিয়ে বলল এই রেখা দ্বয়ের অন্তর্বর্তী বা মধ্যবর্তী কোণগুলা নির্ণয় করো। কোণ মানে দুইটা কোণের মান নির্ণয় করলেই হবে। তো দুইটা কোণ বের করার সূত্র হচ্ছে tan θ প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। পজিটিভ নিয়ে তুমি একটা অ্যাঙ্গেল পাবা, নেগেটিভ নিয়ে তুমি একটা অ্যাঙ্গেল পাবা। ঠিক আছে? নেট প্রবলেম হচ্ছে না? নেটে তো প্রবলেম নাই ভাইয়া, আমার এখানে তো নেট ঠিক আছে। এই নেটে তো প্রবলেম হওয়ার কথা না। নামাজের বিরতি দেন, নামাজের বিরতি দেবো 5:40-এ। নামাজের বিরতি 5:40 থেকে 5:50 পর্যন্ত থাকবে। অনেক এলাকায় নামাজ একটু পরে শুরু হয়। তো এই কি ব্যাপার, নেট প্রবলেম হওয়ার তো কথা না। এই এখনো নেট প্রবলেম হচ্ছে? আমার এখানে তো ঠিকঠাক আছে সব। 5:40-এ নামাজের বিরতি দিব, নেট প্রবলেম হওয়ার কথা না। এই সূত্রটা সবাই লিখো ভালো করে। দুইটা সরল রেখার মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোণের মান বের করতে বললে কোণ বের করতে হবে দুইটা, চারটা বের করার দরকার নাই, দুইটা বের করলেই হবে। এবং সূত্র হচ্ছে tan θ প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। পজিটিভ নিয়ে এখান থেকে পজিটিভ চিহ্ন নিয়ে তুমি একটা অ্যাঙ্গেল পাবা, নেগেটিভ চিহ্ন নিয়ে আর একটা অ্যাঙ্গেল পাবা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই ম্যাথটা করে তারপর নামাজের বিরতি দিব। কয়টা বাজে? হ্যাঁ, 5:35।
5:35 বাজে, 5:40 নামাজের ব্রেক দিব, কারণ অনেক এলাকায় নামাজ পরে শুরু হয়। একসাথে যাতে সবাই ছুটি পাইলে মানে একসাথে এমন একটা ব্রেক দিব যাতে সব এলাকায় সবাই একসাথে নামাজ পড়ে ফেলতে পারে। তো আর 5 মিনিট লাগবে এই ম্যাথটা করে ছুটিটা দিব, মানে ব্রেকটা দিব। দেখো তোমাকে বলা হয়েছে দুইটা রেখা, একটা হচ্ছে 2x + 3y + 9, 2x + 3y + 9 = 0, আরেকটা রেখা হচ্ছে 4x - 8y - 15 = 0। দুইটা সরল রেখা দেয়া আছে, দিয়ে বলছে এই রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করো। তো যথারীতি কোণের মান বের করতে হবে দুইটা। তো এই কোণের মানের সূত্রে তো আমাদের ঢাল লাগবে, আমার তো কোনো সমীকরণের দরকার নাই। দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের জন্য রেখার সমীকরণ দরকার নাই, আমার দরকার হচ্ছে রেখা দুটার ঢাল। তাহলে আমরা তো জানি, আমি ধরলাম এই রেখার ঢাল M1, এই রেখার ঢাল M2 ধরলাম। তো আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি সরল রেখার সমীকরণ থেকে ঢাল বের করার বুদ্ধি হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এই সরি মাইনাস x এর সহগ মানে 4 ডিভাইড বাই y এর সহগ হচ্ছে -8। তাহলে এখান থেকে ঢাল আসবে, এটা তো -2/3, এটা চেঞ্জ করার দরকার নাই, -2/3, আর এই রেখার ঢাল হবে হাফ। দেখো সরল রেখার সমীকরণ থেকে ঢাল বের করার বুদ্ধি হচ্ছে মাইনাস x এর সহগ হচ্ছে 2 ডিভাইড বাই 3, এটা হচ্ছে সূত্রের মাইনাস। এই রেখার ঢাল মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ -8, তাহলে এটা আসতেছে -2/3 আর এটা আসতেছে হাফ। তাহলে আমি M1 এবং M2 পাইলাম, M1 পাইলাম -2/3, M2 পাইলাম হাফ। তাইলে আমরা লিখব tan θ সমান প্লাস মাইনাস M1 - M2, M1 এর ভ্যালু হচ্ছে -2/3 মাইনাস M2 এর ভ্যালু হচ্ছে হাফ ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2, M1 হচ্ছে -2/3 ইন্টু M2 হচ্ছে হাফ। তোমরা একটা লাইন লিখে লিবা, ধরি রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান থিটা, সুতরাং tan θ = প্লাস মাইনাস M1 - M2 ডিভাইড বাই 1 প্লাস M1 M2। এখন যদি এটা ক্যালকুলেটরে বসায় দেও, tan θ = প্লাস মাইনাস, এটা ক্যালকুলেটরে বসাইলে কত আসে সবাই করো তো, এটা ক্যালকুলেটরে বসাইলে কত আসে, -2/3 -1/2 ডিভাইডেড বাই 1 প্লাসে মাইনাসে -1/3 -1/3 -7/4 -7/4। তাহলে একবার তুমি এখান থেকে পজিটিভ নিবা, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, একবার হবে tan θ 1। ধরো একবার তুমি পজিটিভ নিলা, লিখতে পারো এমনি যে পজিটিভ নিয়ে তুমি যদি এখান থেকে পজিটিভ নেও প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, ধরলাম θ 1, tan θ 1 সমান -7/4। সুতরাং এখান থেকে এখানে লিখি θ 1 সমান tan ইনভার্স -7/4। আরেকবার নেগেটিভ নিলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, tan θ 2 সমান মাইনাসে মাইনাসে প্লাস 7/4। সুতরাং এখান থেকে লেখা যায় θ 2 = tan ইনভার্স 7/4, tan ইনভার্স 7/4। দেখো সহজ না? এই আর 1 মিনিট পরে বিরতি দিব, আগে বলো এটা বুঝছো কিনা। এখন এইখানেও কথা আছে, অ্যাঙ্গেল যে দুইটা বের হইছে, দেখো এই যে অ্যাঙ্গেল দুইটা বের হইছে না, একটা θ 1 একটা θ 2। তোমাকে যদি বলে এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে কোনটা সূক্ষ্মকোণ কোনটা স্থূলকোণ, এই দুইটার মধ্যে অবশ্যই একটা অ্যাঙ্গেল হবে সূক্ষ্মকোণ, একটা হবে স্থূলকোণ। মনে রাখবা যেই অ্যাঙ্গেলটাতে মাইনাস আসছে, এই যে মাইনাস আসছে, দেখো এই যে মাইনাস লাস্টে যেটাতে মাইনাস আসছে এইটা হইল স্থূলকোণ, যেটাতে মাইনাস আসছে এটা হইল স্থূলকোণ, আর যেটাতে প্লাস আসছে এটা হইল সূক্ষ্মকোণ। তোমাকে যদি পরীক্ষায় যদি বলা হয় যে এই দুইটা কোণ নির্ণয় করো এবং এদের মধ্যে কোনটি সূক্ষ্ম কোনটি স্থূল, তাহলে যেটার মধ্যে মাইনাস আছে সেটা হচ্ছে স্থূলকোণ আর যেটা পজিটিভ সেটা হচ্ছে সূক্ষ্মকোণ।
এখন নামাজের বিরতি, আমাকে যাওয়ার আগে 1 মিনিট বলে যাও, বুঝছো কিনা? যাওয়ার আগে 1 মিনিট বলে যাও। হ্যাঁ, নামাজের বিরতি শুরু হয়ে গেছে, নামাজের বিরতি শুরু হয়ে গেছে। 5:40 থেকে 5:50 পর্যন্ত বিরতি। তবে যাওয়ার আগে বলে যাও, বুঝছো কিনা? পজিটিভ, এই যে দেখো লাস্টে যেই ভ্যালুটা পজিটিভ সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, কারণ আমরা জানি 10 এর ভ্যালু প্রথম চতুর্ভাগে পজিটিভ। পজিটিভ মানে প্রথম চতুর্ভাগে সূক্ষ্মকোণ, আর দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক, এই জন্য স্থূলকোণ। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাইলে এখন নামাজের বিরতি 5:40 থেকে 5:50 পর্যন্ত। এই প্রথম চতুর্ভাগ বুঝলাম না ভাইয়া, প্রথম চতুর্ভাগ বোঝা লাগবে না এখানে, তোমাকে আমি এইটা বোঝাতে চাইলাম। প্রথম চতুর্ভাগে কোণের মান তো সূক্ষ্মকোণ হয়, তাই না? প্রথম চতুর্ভাগে একটা কোণ যদি থাকে সেটা সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ হলে 10 এর ভ্যালু পজিটিভ। এই যে দেখো tan θ2, এখানে 7/4, এটা কি পজিটিভ ভ্যালু না? তো এই জন্য এটা হবে সূক্ষ্মকোণ। আর দ্বিতীয় চতুর্ভাগে একটা কোণ মানে তো স্থূলকোণ, তাই না? আর দ্বিতীয় চতুর্ভাগে 10 এর ভ্যালু নেগেটিভ। এই যে দেখো, তুমি জাস্ট এমনি মনে রাখলে হবে, লাস্টে যেই দুইটা ভ্যালু আসবে, দেখো এখানে অবশ্যই প্লাস মাইনাস যেহেতু আছে, একটার জন্য পজিটিভ আসবে, একটার জন্য নেগেটিভ। যেই ভ্যালুটা নেগেটিভ আসছে এইটা, সেখানে অ্যাঙ্গেলটা হবে স্থূলকোণ, আর যেই